পদ্মা, মেঘনা, যমুনা তাদের ঢেউয়ের শব্দে যেন গল্প বলে শত বছর। বর্ষায় নদীর রূপ হয় রোমাঞ্চকর, আর শীতে হয়ে ওঠে শান্ত, কোমল ও শ্রুতিমধুর। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে হাজারো জীবজন্তু ও গাছগাছালির বাস। হ্যাঁ, এটাই আমার বাংলাদেশ, এটাই আমার বাংলাদেশ, আমার জন্মভূমি। কিন্তু ইতিহাসের কি চরম অবস্থা! এই সুন্দর, এই সবুজ শ্যামল বাংলাদেশে মানুষের মাঝে বিস্তার করে উঠল এক উত্তেজনামূলক অবস্থা। চারিদিকে মারামারি আর আন্দোলনে একের পর এক লাশ বয়ে যাচ্ছিল। অশ্রুতে ঝরে পড়ছিল হাজারো মানুষের চুল। ব্যথায় ব্যথিত হয়ে উঠছিল শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ। এর কারণ কি জানেন? এর কারণ হলো কোটা আন্দোলন। যেই আন্দোলনকে ঘিরে আমাদের এক ইতিহাস, এক বিরল ইতিহাস রচিত হয়েছে। সেই ইতিহাসকে আমাদের কিছু ভাইরা একটি চমৎকার নাটকের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করে তুলবে। এই তোরা এই জায়গায়, অথচ আমি তোদেরকে পুরা ক্যাম্পাসে খুঁজে বেড়াইতেছি। কেন, কি হয়েছে? কেন শুনিস নি? হাইকোর্ট আবার কোঠা বহাল রেখেছে। ফ্রি পাইতে শুনলি? আমি এই মাত্র ক্যান্টিনে চা খাইতে খাইতে নিউজ দেখলাম। আয় চল তো দেখি। রক্ত দিয়ে কেনা কসম, সেই খোদার একটি গুনাহ তার কেড়ে নিতে কেউ পারবে না। তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার। কে বলেছে, কে বলেছে? রাজাকার, রাজাকার। কে ছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার। কে বলেছে, কে বলেছে? রাজাকার, রাজাকার। কে ছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার। কে বলেছে, কে বলেছে? রাজাকার, রাজাকার। কে ছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার। যখন তারা ছাত্রদের উপর একের পর এক তার কাজ চালাতে লাগলো, তখনই এই আন্দোলন হয়ে উঠলো আরো লৌহমর্ষ। তখন এই আন্দোলন মোড় নেয় এক বিরাট আন্দোলনের দিকে, যা আমরা এখন দেখতে পারবো। জনাব সার্জিস আলম, আপনারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে দাবিগুলো করছেন, এই দাবিগুলো যুক্তিকতা কি? আমরা আমাদের অধিকার আদায়ের জন্য, এই দেশে বিরাজমান বৈষম্য দূর করার জন্য এই আন্দোলনগুলো করছি। তাছাড়া আগামী প্রজন্মকে যেন তারা আমাদের মতো তাদের অধিকার থেকে বঞ্চিত করতে না পারে, এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি। জনাব সার্জিস আলমকে ধন্যবাদ জানিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি বাংলাদেশ সুশীল সমাজের অন্যতম নেতা জনাব রবিউল খানের কাছে। আপনারা দেখবেন যে বা যারা এই আন্দোলনগুলো করছে, তারা উঠতি বয়সের ইয়াং ছেলে পেলে,
রক্ত গরম, তাই তাদের মাথায় যখন যেটা আসছে তারা তখন সেটাই করছে। তারা এখনো ভালো মন্দ কিছু বুঝে না, যখন ভালো মন্দ কিছু বুঝবে তখন তারা এই আন্দোলন তাদের দাবি থেকে ফিরে আসবে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য, এই দেশের জন্য অনেক কিছু করেছেন এবং আমরা আশা রাখি সামনেও তিনি আর অনেক কিছু করবেন। তাই আমাদের সকলের উচিত মাননীয় প্রধানমন্ত্রীকে সবাই সহায়তা করা। কি চেয়েছিল তারা? এমন কিছু তো চাইনি যা দিতে পারবে না সে, কিন্তু তারপরে সরকার দেয়নি। তারপর এই আন্দোলন একের পর এক গড়িয়ে যেতে লাগলো এক বিরাট আন্দোলনের দিকে, যা এখন আমরা ফখরুল সাহেব আপনার বাসায় কহুয়া কাদের গেছে নি, গঙ্গের গাহে রোদায় আপনি থাকতে তারে দিছেননি। ফখরুল সাহেব আপনার বাসায় কহুয়া কাদের গেছে নি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? ভালো আছি। আপনি মুরব্বীরা কেমন আছেন? মা বোনেরা কেমন আছেন? পোলাপাইন আন্দোলন করে, এদের জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। এরা ভাবে আমরা পালিয়ে যাব, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবো। ফখরুল সাহেব আপনার বাসায় কহুয়া কাদের গেছে নি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দিবেন? খেলা হবে, মাঠও আমাদের, খেলোয়াড়ও আমাদের, রেফারিও আমাদের। বাসি বুসি যা দিবে আমাদের পক্ষেই দিবে। খেলা হবে, জয় বাংলা। এই বক্তব্য যখন ওবায়দুল কাদের দিল, উত্তেজিত হয়ে উঠল বাংলাদেশ। বাংলাদেশ হয়ে উঠল উত্তেজিত। ধরতে ধরা গেল না আর বাংলার ছাত্রদেরকে, ধরা গেল আর কিসের জন্য আজ আমাদের এই আন্দোলন। প্রিয় ভাইরা, এখন আমরা আরেকটি বিষয়ের মাধ্যমে বুঝতে পারব। আবু সাইদ যখন মৃত্যুবরণ করলো, তখন তার সাথে সাথে তার কিছুদিন পর মৃত্যুবরণ করলো ওই ব্যক্তি যে মাঠে ময়দানে বলছিল পানি লাগবে, পানি, পানি লাগবে, পানি। সেই নামটি হলো মুগ্ধ। মারা গেলেন সেই মুগ্ধ, যা আমরা এখন একটি নাটকের মাধ্যমে তা অনুভব করতে পারবো। ভাই পানি লাগবে কারো? পানি, পানি লাগবে কারো? পানি, পানি লাগবে? পানি, পানি লাগবে? পানি। একের পর এক স্টিম রোলার চালানো হলো অত্যাচারের, তাদের শরীরগুলোকে লাল করে দেওয়া হলো। এমন অনেক জায়গা রয়েছে যেখানে তাদের সরকারের বাহিনীর পক্ষ থেকে তাদেরকে পিটানো হয়। এমনকি পরিশেষে তাদেরকে বাধ্য করা হলো যে আন্দোলনকে পরিহার করতে। এখন দেখুন তা কি হয়েছিল।
আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। আমরা বিগত যে আন্দোলনগুলো করেছি, আমরা মাঠে নেমে যে আন্দোলনগুলো করেছি তা আমরা স্বইচ্ছায় প্রত্যাহার করলাম। সরকারের চাপে, সরকারের কথায় তারা আর পারল না মাঠে থাকতে। এক রাশ ব্যথা, এক রাশ রক্ত চক্ষু নিয়ে তারা ফিরে যেতে হলো তাদের আপন ঘরে। কিন্তু এখানেই কি শেষ এই আন্দোলন? না, এখানেই শেষ না। সরকার তখন শুধু তাদেরকেই যে বয়কট করতে বললো সেটাই না, তাদেরকে শুধু আন্দোলন বন্ধ করতে বলেছে সেটাই না, এমনকি সরকার তখন আমাদের বর্তমান বিশ্বের যে সবচেয়ে, যার মাধ্যমে আমরা প্রত্যেকটা বিষয় জেনে থাকি, তা হলো ইন্টারনেট, সেটা বন্ধ করে দিল। কেন বন্ধ করলো, কি জন্য বন্ধ করলো, তা এখন আমরা একটি প্রশ্ন উত্তরের মাধ্যমে তা আমরা শুনবো। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর ইন্টারনেটের যে মন্ত্রী ছিল, প্রতিমন্ত্রী পলক, সেই পলকের তার সাথে যে কথা হয়েছিল সেই কথা আমরা এখন শুনব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে তা নিয়ে আপনার মন্তব্য কি? আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। যেখানে সারা পৃথিবী আজ ইন্টারনেটের উপর চলে, যেখানে সারা পৃথিবী আজ ইন্টারনেটের হাতে ধরা, সেই সময়ে এসে, সেই যুগে এসে বলে ইন্টারনেট নাকি বন্ধ হয়ে গেছে। মির্জা ফখরুল, যিনি বিএনপির মহাসচিব, তিনি কি এই আন্দোলনের সাথে জড়িত? হ্যাঁ, তিনি জড়িত কিনা সেটা আমরা এখন ছোট একটি নাটকের অংশের মাধ্যমে জানব। উন্মোচন করুন। আমরা সরাসরি এই আন্দোলনের সাথে জড়িত নয়, এই আন্দোলনের সাথে সরাসরি শিক্ষার্থীরা জড়িত। দোষ চাপিয়ে দিল কার ঘাড়ে দেখেছেন? যেই ছাত্ররা মানুষের জন্য ভাবে, যেই ছাত্ররা মানুষকে নিয়ে চিন্তা করে, সেই ছাত্রদের উপর কি সুন্দর করে সে দোষটা চাপিয়ে দিল। একটু কি ভাবা যায়? অথচ এখন সে কি বলে, ডিসেম্বরের ভিতরে আমাদেরকে নির্বাচন দিতে হবে। তার সেই বক্তব্যের পর বাংলার জমিন উত্তপ্ত হয়ে উঠল, বাংলার জমিনে আন্দোলন শুরু হলো। দেখুন তা কি হলো। আমার ভাই শহীদ কেন? জবাব চাই, জবাব চাই। আমার ভাই শহীদ কেন? চাই, জবাব চাই। আমার ভাই শহীদ কেন? জবাব 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 চাই, জবাব চাই। চেয়ে দিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। চেয়ে দিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। দিল্লি বেটাকা। এরপর কি হলো জানেন? যখন উত্তেজিত হয়ে উঠলো বাংলাদেশের জনগণ, হয়ে উঠলো উত্তেজিত, তখন তাদের চাপে বাংলাদেশের বিরুদ্ধে যারা ছিল, যারা আওয়ামী লীগ পন্থী ছিল, তারা তাদের চাপে, তাদের আন্দোলনে, তাদের আক্রমণের ভয়ে তারা পালিয়ে গেল, তারা মাঠ ছেড়ে পালালো।
ভাইরা, সংগ্রামী ভাইরা, আমরা আমাদের ভাইয়ের রক্ত হারিয়েছি। তবে যতক্ষণ পর্যন্ত আমি আমার ভাইয়ের রক্তের বিনিময়ে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ থেকে বাড়ি ফিরবো না। আমরা আমার ভাইয়ের রক্তের বিনিময়ে যাই, ততক্ষণ পর্যন্ত আমরা আমার ভাইয়ের রক্তের বিচার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠেই অবস্থান করবো। আপনারা কি পদক্ষেপ নেবেন? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আসাদুজ্জামান খান কামাল সহ যারা এই হত্যাকাণ্ডে জড়িত, তাদের সকলকে ক্ষমা চাইতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় না করব, আমাদের অধিকার আদায় না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না। এভাবে আন্দোলন সামনের দিকে, সেই কোটা আন্দোলন থেকে এই আন্দোলন আগাতে আগাতে প্রায় পদত্যাগের দিকে যেতে লাগলো। এখন তারা দাবি করেছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের কথা। দেখা যাক পরবর্তীতে তারা কি দাবি করে। যা আমরা- আমি দেশ ও জাতির জন্য কি করিনি, যখন যা প্রয়োজন হয়েছে সেখানে তাই দিয়েছি। এমনকি এ দেশের ও জাতির জন্য আমার পরিবারটিকে আমি হারিয়েছি। আমার আদরের সন্তানটিকে পর্যন্ত আমি হাতের কাছে রেখে মানুষ করতে পারিনি। এত কিছুর পরও কেন তারা আমার পদত্যাগ চাচ্ছে? এমন কি ভুল করেছি আমি যে আমার পদত্যাগ করতে হবে? তারপরেও আমি তাদের জন্য আমার গণভবনের দরজা সর্বদা উন্মুক্ত রেখেছি। তোমরা চাইলে আসতে পারো, আমার সাথে আলোচনা করো। ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল বুঝার পাষাণ ভেদি। ওরে ও তরুণিশা, ওরে ও তরুণিশা, আজ তোর প্রলয় ভীষণ ধ্বংস নিশার প্রাচীর প্রাচীর ভেদি। কারার ওই লৌহ কপাল, কারার ওই লৌহ কপাল, কারার ওই লৌহ কপাল, ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল বুঝার পাষাণ ভেদি। ওরে ও তরুণিশা, ওরে ও তোর প্রলয় ভীষণ ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারার ওই লৌহ কপাল, কারার ওই লৌহ কপাল। তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার, কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার, স্বৈরাচার, কে দিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। দিল্লি দাদা এক দফা এক দাবি, স্বৈরাচার দাবি। তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ। এক দফা এক দাবি, হাসিনার পদত্যাগ। দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। দফা এক দাবি। সংগ্রামী সাথী বন্ধুগণ, শেখ হাসিনার পদত্যাগ হওয়া পর্যন্ত আমরা আমাদের মাঠ ছাড়ব না। আমরা আমাদের ভাইয়ের রক্তের বিনিময় শেখ হাসিনার পদত্যাগ চাই। আমাদের অধিকার একটাই, আমরা এখন আর অধিকার চাই না। আমরা আমার ভাইয়ের রক্তের বিনিময় শেখ হাসিনাকে পদত্যাগ করতেই হবে। এই আন্দোলন শুরু হলো কোটা আন্দোলন থেকে, যা এখন গড়াতে গড়াতে এসে পৌঁছালো কোথায়? এসে পৌঁছালো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, যা সারা বাংলাদেশের মানুষের কাম্য হয়ে উঠেছিল। এখন দেখবেন সে কিভাবে বাংলাদেশ ছেড়ে পালিয়েছিল। সে বাংলাদেশ থেকে পালানোর সময় যে দৃশ্যটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তা আমরা সকলেই দেখেছি। সে যাওয়ার আগে কি বলেছিল?
কি ছিল তার বক্তব্য এবং তখনকার তার বক্তব্য কি ছিল তা এখন আমরা শুনবো। অবস্থা তো খুব খারাপ, প্রধান খুব খেপছে, আমার ছাড়া কোনো উপায় নেই। আপা, অবস্থা তো খুব খারাপ, প্রধান তো খুব খেপছে, আমার ছাড়া কোনো উপায় নেই। বলো কি, আমি কি এখানে পালাতে হবে? আমার ছাড়া কোনো রাস্তা দেখছি না। আমি একটা 5 মিনিটের বক্তব্য দিতে পারবো না? না। ঠিক আছে, তুমি হেলিকপ্টার রেডি করো, আমি আসছি। ঠিক আছে। এ পলাইছে রে পলাইছে রে পলাইছে হিরো পলাইছে পলাইছে রে পলাইছে। আমি পালাচ্ছি না, আমি বরাবরে যাচ্ছি, তোমরা ভালো থেকো। পলাইছে রে পলাইছে রে পলাইছে সব পলাইছে পলাইছে রে পলাইছে এটা ভিডিও পলাইছে পলাইছে রে পলাইছে বুবুজান আপনি ভারত চলা যান, বুবুজান বুবুজান আপনি ভারত চলা যান, আপনি দিল্লির প্রোডাকশন, আপনি ভারত মাতার প্রাণ। বুবুজান 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 আপনি ভারত চলা যান, বুবুজান বুবুজান আপনি ভারত চলা যান, আপনি দিল্লির প্রোডাকশন, আপনি ভারত মাতার প্রাণ। বুবুজান ঠিক না? বুবুজান বুবুজান আপনি ভারত চলা যান, বুবুজান বুবুজান আপনি ভারত চলা যান, আপনি দিল্লির প্রোডাকশন, আপনি ভারত মাতার প্রাণ। বুবুজান হ্যালো